গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই খুব সকাল সকাল কিন্তু ঘুমটা ভাঙেনি। ঘুম ভাঙতেই বেশ দেরি হয়ে গেছে। আজ কি রান্না করছি সেই সবটা চলুন শেয়ার করব আপনাদের সাথে। পুজোর কটা দিন তো দেখতে দেখতেই কেটে গেল, আর খাওয়া দাওয়ার সব কিছুরই বড্ড বেশি অনিয়ম হয়ে গিয়েছে। তাই আজকে খাবার দাবারটা সকালের দিকে খুব সিম্পল রাখার চেষ্টা করছি। আজ সকালের টিফিনে রয়েছে হাতে গড়া রুটি। আমি রুটি বানিয়ে ফেলছি। আমাদের সকালে যেহেতু সকলেই রুটিই খাবে, তাই সকলের জন্যই আমি রুটিটা বানাচ্ছি। অন্যান্য দিন তাড়াহুড়ো থাকে, ছুটিটাও শেষ হয়ে গিয়ে থাকলে অনেক সকাল সকালে কিন্তু উঠে পড়তে হয়। আজ একটু লেট করেই উঠেছি, আর আমি আমার টিফিনটাও নিয়ে নিয়েছি সবাইকে দেওয়ার পর। আজ টিফিনে রয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি, আর সাথে রয়েছে রুটি। পুজোর কটা দিনে বড্ড বেশি অনিয়ম হয়ে গেছে। আজ কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ভালো। প্রথমে আমি ভেবেছিলাম দুপুরে আজ খিচুড়ি করব। ইলিশ মাছও রয়েছে, সাথে ইলিশ মাছ ভাজা, কিন্তু সেটা প্ল্যানটা ভেস্তে গেল। কারণ আমার ছেলের ভীষণ ইচ্ছা, পুজোতে যেহেতু ওর বারবার আবদার করা সত্ত্বেও আমরা কিছুতেই ওর মনের মতন খাবার বানিয়ে দিইনি বাড়িতে। কারণ বাইরেও খাওয়া দাওয়া করতে হয়েছে, বিভিন্ন রকম খাওয়া দাওয়ায় শরীরটা যাতে খারাপ না হয় সেই জন্য কিন্তু বানিয়ে দেওয়া হয়নি। আজ ওর বাবা মটন নিয়ে এসেছে, আর ওর ইচ্ছা আজকে কিন্তু মটনের পাতলা ঝোল ও কিছুতেই খাবে না, ওকে বিরিয়ানি বানিয়ে দিতে হবে। যেই রকম ভাবা সেই মতো কাজ। আমি আগে পরিষ্কার করে ধুয়ে নেব মটনটা, তারপরে কিন্তু প্রিপারেশন শুরু করব। দেখুন, আমি কিন্তু কথা বলতে বলতে টুকটাক কাজগুলোও সেরে নিচ্ছি। আর যেহেতু বাড়িতে তৈরি করব, আমি সব সময় রাখার চেষ্টা করব খুব হালকা পাতলা, যাতে খেয়ে কোনো রকম অস্বস্তি না হয়। আমি জানি বিরিয়ানি আপনারা বিভিন্নভাবে বানিয়ে থাকেন, অনেক সুন্দর সুন্দরভাবে বানানো যায়, কিন্তু যখনই আমরা বাড়িতে তৈরি করে বিরিয়ানিটা খাই, বেশিরভাগই আমরা বাড়িতে তৈরি করা খাবারগুলোই খাওয়ার চেষ্টা করি, তখন কিন্তু খুব সিম্পলভাবে, যেটা সহজে হয়ে যায় এবং যাতে করে শরীরের কোনো অসুবিধা না হয়, এভাবেই কিন্তু করার চেষ্টা করি। আমি কিন্তু যা যা প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কেটে নিয়েছি। আর বিরিয়ানি তৈরির ক্ষেত্রে আমি পেঁয়াজটাকে 3 ধরনের ভাবে রেখেছি। কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, কিছুটা বেরেস্তা তৈরির জন্য সরু সরু স্লাইস করে কেটে নিয়েছি, আর কিছুটা নিয়েছি কুচিয়ে। তো যাই হোক, এবার রান্নাটা ধীরে ধীরে শুরু করে দেব। প্রথমেই কিন্তু কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়েছি, যেটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর অন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, যার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি সেদ্ধ করে নেব। এই যে জলটা গরম হতে দিচ্ছি, তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে লবণও আমি দিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে আলুগুলোকেও দিয়ে দেওয়া হবে। বিরিয়ানির যে আলুটা আমরা সবসময় খুব বেশি পরিমাণে দিয়ে থাকি, কারণ আলুটা আমাদের বাড়িতে সকলেই খুব পছন্দ করে। আমি সব আলুগুলোই কিন্তু দিয়ে দিয়েছি, আর এইদিকে তেলও আমার মোটামুটি গরমই হয়ে গেছে, আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। কিছু পরিমাণ গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখুন, মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো মাত্র শুকনো লঙ্কা আর একটাই তেজপাতা। এদিকে আমি আগেই দেখিয়ে দিয়েছি যে আমি কিন্তু বিরিয়ানি যা যা দিয়ে তৈরি করবো আজ, সেগুলো কিন্তু মোটামুটি রেখেই দিয়েছি সাথে। তো চলুন রসুনটা ভেজে নেওয়া যাক। আপনারা যারা বিরিয়ানি বানাতে জানেন, বাড়িতে বানান, আপনারা জানেন যে বাইরে যতই টেস্টি হোক না কেন, বাড়ির খাবারের মতো কিন্তু হতে পারে না। তার কারণ বাড়িতে মায়ের হাতের আদর যেমন থাকে, তেমনই কিন্তু তেল মশলা সবসময় মায়েরা চেষ্টা করে থাকেন সন্তানদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই দিকটা মাথায় রেখে দিতে। আমি কিন্তু ইতিমধ্যে আদাও দিয়ে দিলাম এই রসুনটার মধ্যেই। আর এদিকে দেখুন, আলুটা যেই জলটায় ফুটতে দিয়েছিলাম সেটা কিন্তু টকবক করে ফুটে গেছে। আলুটা
কিছুটা সেদ্ধ হয়েছে, আমি আরও কিছুটা সেদ্ধ করে নেব। তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যদিও পরিমাণটা আজ হলুদের বেশ বেশি হয়ে গিয়েছে। এদিকে আমার আদা এবং রসুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এদিকে দেখুন বেরেস্তা ভাজার জন্য আমি যে পেঁয়াজগুলো কেটেছিলাম কথায় কথায় একেবারে ভাজতেই ভুলে গেছি। যাই হোক, আমি এদিকে প্রিপারেশনটা করে নিই, তারপর আলাদাভাবে এই পেঁয়াজটা ভেজে নেব। এদিকে দেখুন রসুন পেঁয়াজ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আমি এই মুহূর্তে কিন্তু পেঁয়াজ যেই পরিমাণ বেটে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করছি না, শুধুমাত্র পেঁয়াজ যেটুকু কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই সময় নাড়াচাড়া করতে হবে ভালো পরিমাণে, আর চেষ্টা করব যে ফ্লেমটা যাতে হাই ফ্লেমে না থাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে। এই যে পদ্ধতিটা আপনাদের সাথে আর শেয়ার করছি সেটা কিন্তু সম্পূর্ণ আমি যেভাবে করি সেটা। আপনাদের অনেকেই অনেক ভালো ভালো পদ্ধতিতে করতে জানেন, সেভাবেই আপনারা অবশ্যই করবেন, শুধুমাত্র আমারটুকুই আমি শেয়ার করছি। আর এবার দেখুন এই পর্যায়ে এসে পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাটা যে পেঁয়াজটা ছিল সেটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। এই সময় আমি লবণটাও দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। আরও একটা কথা বলে রাখি, যেহেতু আগে থেকে আজ বিরিয়ানি তৈরির কোনো রকম প্ল্যান ছিল না, সেই কারণে আমি কিন্তু মটনটাকে সদ্য হাতে পেয়েছি, আর তারপরেই আমার ছেলের বায়না শুরু হয়েছে বিরিয়ানি খাবার। সেই কারণে কিন্তু আগের থেকে বিরিয়ানি আপনারা যারাই তৈরি করেন বা আমরাও করার সময়ে বিরিয়ানি মশলা, অন্যান্য উপকরণ, টক দই এগুলো কিন্তু ম্যারিনেশনের জন্য ব্যবহার করি মাংসের মধ্যে। সেটা কিন্তু আজ করার একেবারেই সুযোগ হয়নি, কারণ বেলাও হয়ে গেছে অনেকটাই। আমি রান্নার মধ্যে কথা বলতে বলতে একটু বলে নিই, আমি কিন্তু জিরেটাও অ্যাড করলাম। এখানে যে জিরেটা আমি অ্যাড করেছি এটা কিন্তু কোনো রকম ভাজা জিরে নয়, এটা রোদে শুকানোর পর আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরেটাই আমি অ্যাড করলাম এবং ভাজবো। আর সাথে অ্যাড করছি হলুদও, এটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। অন্যান্য সময় কি হয়, মাংসটা আমি আগে থেকেই বেশ 2-3 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখি, কিন্তু আজ যেহেতু সময়টা পাইনি আমাকে মশলাগুলো আলাদাভাবেই ভেজে নিতে হবে এবং মটনটাকে কষাতে হবে, যেভাবে আমরা মাংস রান্না করি ঠিক সেভাবেই। টমেটোটাও অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে এসে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর রং ধরতে শুরু করে দিয়েছে, আর ভাজাও হয়ে যাচ্ছে প্রায় অনেকটাই। তো দেখা যাক কেমন হয় আজকের মটন বিরিয়ানি। তবে সত্যি বলতে আমার ছেলের মটন বিরিয়ানি বা বিরিয়ানিটাই এত বেশি পছন্দের, ওদের সামনে যেভাবেই উপস্থাপন করা হোক না কেন ওরা পছন্দই করে, আর আমিও চেষ্টা করি আমার মতো করে করে দেওয়ার ওদের সামনে। তো যাই হোক, টমেটোটাও কিছুটা ভাজা ভাজা হয়েছে। এবার যেটা অ্যাড করছি এটা আপনাদের দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা, এবং কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো লাল লাল হয়ে যায় রং ধরা যে লাল লঙ্কাগুলো সেগুলোও কিন্তু আমি ইউজ করেছি। আজকে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। প্রথমেই আমি বলেছি ভিডিওর মধ্যে যে আমি কিন্তু সবসময় বাড়িতে যখনই বিরিয়ানিটা বানাই চেষ্টা করি যেটা খেয়ে আমাদের পরিবারের কারোর অন্তত শরীরটা খারাপ করবে না। তো এবার অ্যাড করে দিচ্ছি মটনটা। আগের থেকে কিন্তু কোনো রকম কোনো কিছুই ম্যারিনেশনে ব্যবহার করিনি আমি, যেহেতু সদ্যই আনা হয়েছিল আমি শুধুমাত্র পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অন্যান্য দিন হলে বেশ কয়েক ঘন্টা টক দই বা অন্যান্য উপকরণগুলো মাখিয়ে রাখি, যাতে করে কিন্তু মাটনটা আরও সফট হয়ে যায় এবং মশলাগুলো মাটনের মধ্যে ঢুকে যায়। আজকে সেই উপায়টা হয়নি, আর ওয়েদারটা যেমন রয়েছে তাতে করে আমি কিন্তু ভীষণভাবে চেয়েছিলাম আজকে খিচুড়ি বানাবো, কিন্তু সেটা তো আজ হবার নয়। তো মাটনটা দিয়ে দিচ্ছি, এবার কষিয়ে নেব বেশ খানিকক্ষণের জন্য। যেহেতু মাটন কড়াইতেই কষাচ্ছি একটু বেশি সময় ধরেই আমাকে কষাতে হবে, আর আগের থেকে যেহেতু কোনো রকম কোনো ম্যারিনেশন করা নেই একটু সময় তো লাগবেই। আজকের আমার কাজটা বড্ড বেশি এলোমেলো মনে হচ্ছে, তার কারণ অন্যান্য দিন যখনই বাড়িতে বিরিয়ানি রান্না হয়
তার আগে থেকেই কিন্তু অন্তত একটা দিন আগেই আমরা ঠিক করে রাখি যে আজ বাড়িতে বিরিয়ানি হবে, সেই মতো মশলা গুছিয়ে সমস্তটা হাতের সামনে জোগাড় করে রেখে দিই। কিন্তু আজ যেহেতু হঠাৎ ঠিক হয়েছে যে আজই বিরিয়ানি খাওয়া হবে, তাই আমার কিন্তু কাজটা বড্ড বেশি অগোছালো এলোমেলো হয়ে গেছে। আমি চালটা ধুয়ে রেখেছি আর এদিকে মটন কষাটাও অনেকটাই হয়ে গেছে। আমাকে আরও খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তার কারণ যেহেতু আমি এটাকে প্রেসারে দেব না। আর এবার ভাতটাও করে নেব। বেশ বেলা হয়ে গেছে আজ। পাশে ভাতটা করার আগে আরও একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং এতে কিছুটা তেলও দিয়ে দিচ্ছি। কথায় কথায় বেরেস্তা ভাজতে আজ একেবারে ভুলে গেছি, পেঁয়াজটা কাটাই রয়েছে। আমি বেরেস্তা ভেজে নেব এবং সাথে ভেজে নেব এই সেদ্ধ করা আলুগুলোকেও। এই যে পেঁয়াজটা কিন্তু আগে থেকেই আমি কেটে রেখেছিলাম। দেখুন তেল কিন্তু একেবারে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আসলে অন্যান্য দিন যেটা হয়, প্রত্যেকটা কাজ আরও সকাল সকাল উঠেই আমি সেরে রাখি। আর আজ যেহেতু একটা ছুটির দিন, ঘুম থেকে উঠতেও বেশ বেলা হয়েছে আর কাজগুলো বড্ড অগোছালো। দেখুন এদিকে চালটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একেবারে শুকনো ঝরঝরে মতন হয়ে গেছে। আমি যেহেতু মাটনটা আগে থেকে ম্যারিনেশন করে রাখিনি, তাই জন্য এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে টক দই, প্রায় 100 গ্রাম মতো টক দই অ্যাড করছি। এদিকে দেখুন আমার পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর রং ধরতে কিন্তু শুরু করে দিয়েছে এই বেরেস্তার পেঁয়াজগুলো। আমি এবার তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। এটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। অনেকেই খুব হালকা ভাজা জিনিসগুলো পছন্দ করেন, কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই পছন্দ করেন একটু কড়া ভাজা, তাই আমি একটু কড়াই ভেজে নেব। দেখুন আলুগুলোর মধ্যে যেহেতু লবণ এবং হলুদ দিয়ে দিয়েছিলাম, কত সুন্দর রংটা এসেছে। আমি কিন্তু আমার বিরিয়ানি তৈরির সময় কোনো রকম কোনো ফুড কালারই ব্যবহার করি না। আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে, আমি বাড়িতে তৈরি করে রাখি বিরিয়ানি মশলা। বিরিয়ানি তৈরির সময় চিকেন যাই করি না কেন সেটা কষানোর সময় আমি কিন্তু বাড়িতে তৈরি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করে থাকি। কিন্তু আবারও বলছি, আজ কিন্তু বিরিয়ানি মশলাটা আমার প্রিপারেশন করা ছিল না, সেই কারণে আজকে আমি ব্যবহার করব কেনা মশলা। এখানে একটা বড় হাঁড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক ফোঁটা লেবুর রস। এবার আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গোটা গরম মশলা এবং তেজপাতা। এটাও কিন্তু এই জলের মধ্যে আমি দিয়ে দেব এবং দেওয়ার পর কিছুক্ষণ ফুটতেও দেব। এতে করে বিরিয়ানি যে চালের ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন খুব সুন্দরভাবে জল গরম হয়ে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন জল সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি পুরো সম্পূর্ণ চালটাই দিয়ে দিচ্ছি জলের মধ্যে। চালটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে ভাত আমরা যেভাবে সেদ্ধ করে নামাই, বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু চালটা একটু শক্ত থাকবে। মোটামুটি 80% মতো আমি সেদ্ধ করে নেব, আর বাকি 20% কিন্তু যখন ভাপে দেব স্টিমের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আরও একটু হবে, ভাতটা এখনো হয়নি, তো আরও কিছুক্ষণ ফুটতে দেব। এদিকে একটা পাত্রে আমি আমুল স্প্রে গুলে নিচ্ছি। আমি কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করি না কখনোই বিরিয়ানি তৈরির ক্ষেত্রে। আমি সবসময় পাউডার মিল্কটাই বা ফর্মুলা মিল্কটাই ব্যবহার করে থাকি। এখানে কিন্তু আমি 2 প্যাকেট আমুল স্প্রে ব্যবহার করেছি। দুধটা উষ্ণ গরম জলে ভালোভাবে গুলে নিচ্ছি। এই সময় আমি প্রত্যেকবারই জাফরান ব্যবহার করে থাকি।
আর জাফরানটা নেই, সেই কারণে আমি কিন্তু জাফরান ব্যবহার করছি না। ফুড কালার বাড়িতেই আছে, কিন্তু ফুড কালারটা আমার একেবারেই অপছন্দ, সেই কারণে আমি কিন্তু ফুড কালার মেশাচ্ছি না। মাংসের যে কালারটা আসবে তাতে করে কিন্তু বিরিয়ানির রাইসগুলো কালার হয়ে যাবে। আমি কিন্তু কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর এই দুধের মধ্যেই মিশিয়ে রাখবো। যেহেতু আগেই বলে নিলাম আমি উষ্ণ গরম জলের মধ্যে এই দুধটা গুলে নিয়েছি। এই অবস্থাতেই কিন্তু সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার পরেই আমি মিশিয়ে দেব। ভাতটা কিন্তু আমার এবার হয়ে গেছে। এবার ভাতটার গ্যাসটা অফ করে ফ্যানটা ঝরিয়ে আমি রেখে দেব ঠান্ডা করতে। এতক্ষণে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলাপ জল, কেওড়া জল এবং মিশিয়ে দেব মিঠা আতর, বেশ কয়েক ফোঁটা। তবে মিঠা আতরের ক্ষেত্রে পরিমাণটা কিন্তু সুন্দরভাবে রাখতে হবে, না হলে কিন্তু বিরিয়ানিটা একটু তিতকুটে মতো হয়ে যাবে। আমি কিন্তু সব উপকরণগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দুধটা রেখে দেব। আমার ভাতও হয়ে গেছে এবং আমি ফ্যান ঝরিয়েও নিয়েছি। এবার শুধুমাত্র স্টিমে দেওয়ার পালা। যেহেতু আজ অনেকটা বেলা হয়ে গেছে, ভাত কিন্তু সদ্যই নামিয়েছি, খুব বেশি সময় ধরে কিন্তু ঠান্ডা করার মতো সুযোগটা হয়নি। মটনটাও সদ্যই রান্না করেছি, সব কিছু বেশ গরমই আছে। আমি কিন্তু আজকে এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা হয় সেটা অ্যাড করছি, কারণ আমার কাছে তৈরি যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা আজ নেই। এর সাথে একটু ঘিও অ্যাড করে দিলাম। যেভাবে আপনারা বিরিয়ানিটা সাজান সেভাবেই কিন্তু সাজিয়ে দেবো। বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর তারপরে অ্যাড করে দেব মটনগুলো। এভাবে কিন্তু কয়েকটা লেয়ার আমি সাজাবো, তারপর এটাকে স্টিমে দেব। কাঠ কয়লার আঁচে হলে কিন্তু এই স্টিমটা খুব সুন্দর হয় এবং গন্ধটাও খুব ভালো আসে, কিন্তু সেই উপায়টা নেই যেহেতু বাড়িতে, সেই কারণে আমি গ্যাসেই বসাবো। দেখুন এবার কিন্তু আমি দুধটা অ্যাড করবো এর মধ্যে, যার মধ্যে কিন্তু আগে থেকে আমি মিশিয়ে রেখেছি মিঠা আতর, গোলাপ জল এবং কেওড়ার জল। আজ কিন্তু কোনো রকম জাফরান আমি ব্যবহার করিনি, যেহেতু আমার কাছে নেই। ফুড কালার সাথে রয়েছে, কিন্তু ফুড কালার আমি ব্যবহার করছি না। এবার দেখুন যেমনভাবে আমরা স্তরে স্তরে সাজাই সেভাবেই কিন্তু আবারও সাজিয়ে নিচ্ছি বেরেস্তা, মটন এগুলো দিয়ে। 2-3টে লেয়ারে সাজানোর পর আমি কিন্তু এগুলোকে গ্যাসের উপর বসিয়ে দেব। আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি আর আমার ছেলেরও খুব খিদে পেয়ে গেছে আজ, যেহেতু বাড়িতে বিরিয়ানি হচ্ছে। আসলে বিরিয়ানিটা আমরা সকলেই এতটা বেশি পছন্দ করি, যেদিনই বাড়িতে বিরিয়ানি হয় সকলেরই খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। চলুন এবার শেষ কাজটা করে নেওয়া যাক। আমি কিন্তু গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে নিয়েছি। এটা আমি সাধারণভাবে বিরিয়ানি তৈরির কাজেই ব্যবহার করে থাকি। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পাত্রটা ব্যবহার করেছি এটাকে সিল করার জন্য আমি কিন্তু কোনো রকম আটার ব্যবহার করিনি আজ। আর আমি ওপর থেকে একটা পাথর চাপা দিয়ে দেব। পাথরটা আগে বাইরে থেকে দেখে নিয়ে আসি, তারপর চাপা দিয়ে দেব। আর মিনিট 20 পর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, দেখা যাক কেমন হয়। দেখুন আমি কিন্তু চলে এসেছি, বিরিয়ানি একেবারে রেডি। এখন আমরা খেয়ে দেখিনি, তো কথা শেষ করে আমরা খেয়ে দেখব আর তারপর বুঝতে পারবো যে কেমন হয়েছে। তবে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, কি বলেন আপনারা? যাই হোক, আজকে এগুলোই শেয়ার করার ছিল আপনাদের সঙ্গে। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন সকলে এবং সকলের সাথেও থাকবেন।